আজ ২৮শে মে নিরাপদ মাতৃত্ব দিবস। মা ও শিশু মৃত্যু রোধ এবং তাদের স্বাস্থ্য বলতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে অসুস্থতা সেটা বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সমস্যা প্রতিরোধ করার লক্ষ্যে ১৯৮৭ সাল থেকে শুরু হয়েছে এই দিবসটি পালন, যার মূল উদ্দেশ্য হল নিরাপদ মাতৃত্বকে নিশ্চিত করা। এজন্যই আমরা এই দিবসটা পালন করে থাকি। শুভ সকাল দর্শক, শুভ সকাল আজমির। আমরা চাই পৃথিবীর সকল মা এবং তার নবজাতক শিশু যেন সুস্থ থাকে। সেই প্রত্যাশাই আমরা আজকের আমাদের আয়োজন শুরু করছি, আমাদের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশ শুরু করছি। আর সাথে রয়েছে আমি টিনা নন্দী এবং আমি আজমির হাসান কনক। আর আজকে আমরা অনেকগুলো ইনফরমেশন প্রতিদিন যেভাবে আপনাদেরকে জানিয়ে দিই, আজকেও তার ব্যতিক্রম হবে না। এবং আজকে টিনা যেটা বললো, আসলে আমাদের একটা কথা আমি শুনছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে মৃত্যুর হার কিন্তু কমেছে, কিন্তু যতটা কমা দরকার। আমরা আসলে একজন মা, ১ কোটিতে একজন মার মৃত্যুও চাই না, তাই না? একদম, আমরা কোনো মায়ের মৃত্যু চাই না। আমরা চাই সম্পূর্ণ সব মায়েরা এবং তাদের নবজাতকরা সুস্থ থাকবে। এবং সুস্থ থাকতে হলে কি কি করতে হবে সেগুলো নিয়েও আমাদের মধ্যে একটু আলোচনা আছে, সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে টিনা, সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেটা বরং জানিয়ে দিই। এবং সবসময় মতো করে ঢাকা দিয়ে শুরু করছি। হ্যাঁ, শুরু করো, তুমি শুরু করো। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহায়তায় কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ৭ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এই প্রদর্শনীতে কবি নজরুলের বিরল আলোকচিত্রসমূহ প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আবারও ঢাকার খবরেই ফিরছি। শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানটিও চলবে ২৮শে মে পর্যন্ত। এবারে সিলেটে যারা রয়েছেন তাদের জন্য জানাচ্ছি, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নোঙরের আয়োজনে আজ বিকেল 5টায় ক্যাম্পাসের একাডেমিক ভবন ডি এর গ্রাউন্ড ফ্লোরে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে আর্টসেল এবং নোঙরের পরিবেশনা থাকছে। এছাড়াও সিলেট নগরের ধোপাদিঘির পারস্থ ইউনাইটেড সেন্টারে গ্রিন ইভেন্টসের উদ্যোগে আবাসন মেলা শুরু হয়েছে। এবং খুলনার একটা ব্যাপারও কিন্তু আছে, তুমি সেটা জানিয়ে দিবে কি? আমি বলবো, আচ্ছা আমি জানিয়ে দিচ্ছি। খুলনাতেও রয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিক পিকেএসে সকাল ৮টা ৩০ একটি র্যালির আয়োজন রয়েছে। এখানে র্যালিটি নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু করে সাউথ সেন্ট্রাল রোডস্থ সূর্যের হাসি ক্লিনিকে এসে শেষ হবে। এটার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর মামুন পারভেজ। তো আমরা জানিয়ে দিলাম এবং এটাও জানিয়ে দেবো যে শুধুমাত্র সারা দেশে এই কটা ইভেন্টই হচ্ছে ব্যাপারটা সেটা না। সময় স্বল্পতার কারণে আমরা যে কটা পারলাম জানালাম। এবং এছাড়াও নানা রকমের আয়োজন রয়েছে, আপনারা চাইলে সেই আয়োজনগুলোকে সফল করতে চলে যেতে পারেন সেখানে নিজে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে। অবশ্যই, এবং আজকে তো এটা জানা একদমই একান্ত কর্তব্য। নিরাপদ মাতৃত্ব নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আজকে যা যা হচ্ছে, যা যা উদ্যোগ, সেটা সরকারি পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য যা যা জানানো হচ্ছে, এটা কিন্তু জানতে হবে সবাইকে। তাই জন্য একটুখানি চোখ কান খোলা রেখে জেনে নেবেন আপনারা, নিজ দায়িত্বে। কিংবা উদ্যোগ তো রয়েছে বললাম জানানোর জন্য, আপনাদের সহায়তাও কাম্য। কারণ আর এখন যারা প্রেগনেন্ট মা রয়েছেন, যারা খুব শীঘ্রই জন্ম দিতে যাচ্ছেন, যাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, তাদের কি বলবো, নিরাপদ যেন তারা থাকে সেটা নিশ্চিত করার জন্যে কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে, পরিবারের সবাইকেও। তাই জন্য এই জিনিসগুলো একটুখানি জেনে রাখতে হবে। এবং তোমার কথার শেষে জাস্ট এতটুকুই বলতে চাই যে যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন তাদের প্রতি আমাদের একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। সহানুভূতি না, এটা আসলে আমাদের সাহায্য করতে হবে পরিবারের সদস্য হিসেবে, একজন মা হিসেবে। এবং আজকে মোটামুটি করে আমরা অনেক কিছু জানিয়ে দেবো, সেটা তো দর্শকদেরকে জানিয়ে দিলাম। এবার একটা ধন্যবাদ দিয়ে ফেলি। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা পাঠাচ্ছেন আমাদেরকে নানান রকমের ছবি, তোলা ছবি বা আঁকা ছবি, সকালবেলার ছবি, সূর্যোদয়ের ছবি। আমরা কিছুদিন
কিছুদিন আগ থেকেই কিন্তু আপনাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা সকালের ছবি ডিএসএলআর ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা কিংবা হাতে থাকা স্মার্টফোন দিয়ে তুলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনারা শুনেছেন আমাদের কথা, আমরা পেয়েছি আপনাদের ছবি এবং সেই ছবিগুলোর থেকে প্রতিদিন একটা একটা ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং মাস শেষে এটা নিয়ে পুরস্কারও আছে। টিনা একটু পরে সেটাকে ডিটেল বলবে। আমি শুধু এতটুকু বলবো যে আপনি চাইলেই ছবি পাঠাতে পারেন আমাদেরকে ফেসবুকে www.facebook.com/সকালের বাংলাদেশে আপনি ইনবক্স করেও কিন্তু ফেসবুকের মধ্যে আমাদেরকে পাঠাতে পারেন। শুধু খেয়াল রাখবেন ছবিটা আমরা দেখাবো টেলিভিশনে, তাই রেজলিউশন যেন ঠিক থাকে। আর বাকি অংশটুকু টিনা জানাচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমরা প্রত্যেকদিন যেটা করে থাকি, আমরা এখন পর্যন্ত যে ছবিগুলো হাতে পেয়েছি, আমাদের কাছে এসছে আপনাদের পাঠানো যে ছবিগুলো, তার মধ্যে থেকে একটা আমরা আপনাদেরকে দেখাই। আজও তাই করব। আজ যে ছবিটি আপনাদেরকে দেখাবো সেটি পাঠিয়েছেন রুমানা রহমান। রুমানা, ধন্যবাদ আপনাকে। এর আগেও আপনি আমাদের ছবি পাঠিয়েছেন। আজকের ছবিটি দেখে নিই, তারপরে বলছি কোথার ছবি এটা। চমৎকার একটি ছবি দেখলাম আমরা। আজমির, কি বলো? রুমানা, আপনি এটি পাঠিয়েছেন দর্শকদের জন্যও বলছি। রুমানা এটা পাঠিয়েছে সেন্ট মার্টিনস থেকে। রুমানার চোখে আমরা সেন্ট মার্টিনের ছবি দেখলাম এবং আমার অনেক ভালো লাগে জানো, যখন দেখি যে এরকম প্রতিদিন আমাদের কাছে এতগুলো ছবি আসছে, তখন সত্যি ভালো লাগে যে আপনারা আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের দর্শকদেরকে দেখাচ্ছেন আপনার চোখের সকালের বাংলাদেশকে। এত আগ্রহ দেখাচ্ছেন, এত আগ্রহ দেখিয়ে ছবিগুলো পাঠাচ্ছেন। এটা সত্যি আমাদের জন্য, মানে আমরাও কৃতজ্ঞ হচ্ছি। আমাদের আপনাদের ইনভলভমেন্ট দেখে আমরা আসলেই অনুপ্রাণিত হই। এবং চাইলে আপনার সন্তানের কিংবা আপনি নিজেও ছবি এঁকেও কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। এবং সুন্দর সুন্দর ছবি, সকালবেলার ছবি, সেটা জল রং হোক, পেন্সিলে আঁকা হোক, যে কোনো রকমেরই হতে পারে। ছবিটি সুন্দর হলে আমরা অবশ্যই সেটা টেলিভিশনের স্ক্রিনে দেখিয়ে দেবো আপনার নাম সহ। আমরা কৃতজ্ঞতা জানাই আপনাকে। টিনা, আমরা সংবাদপত্রের দিকে চলে যাই। অবশ্যই এটা একটুখানি জানিয়ে দিই। আমাদের এখন পর্যন্ত সংবাদপত্রগুলো শিরোনামে কি কি সংবাদ স্থান করে নিল? প্রথম আলো দিয়ে শুরু করছি তাহলে। এখানে রয়েছে তিস্তা এবং সীমান্ত চুক্তির বিবেচনার আশ্বাস মোদির। শিরিন শারমিনের সঙ্গে বৈঠক। আমরা জানি যে আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি কলকাতাতে গিয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে, এবং তারপরে মোদির সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তারপরে একটা বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা আমার মনে হয় পজিটিভ কিছু হবে এবং পজিটিভ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আচ্ছা, জাপানে প্রধানমন্ত্রী আছেন সেটাও আমরা জানি এবং এখানে একটা সচিত্র প্রতিবেদন রয়েছে ছবির শেষ ভাগে। এখানে হাস্যোজ্জ্বল আমাদের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে তিনি কিন্তু আড্ডাও দেন। সেই ছবিটি এখানে দেয়া আছে। এছাড়া ৩,০০০ মুক্তিযোদ্ধার সনদ বাতিল হচ্ছে, এরকম একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এটা তুমি প্রথম আলোর জানালে শিরোনাম, তাই তো? আচ্ছা, এরপরে আমার কাছে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ কি করছে দেখছি। একরাম হত্যায় অস্ত্র ও অর্থের যোগানদাতা মিনার গ্রেফতার, এটা বলছে। আর ডান দিকে রয়েছে 14 দলের আহ্বান, সন্ত্রাসী যেই হোক কঠোর হস্তে দমন করুন, এটা বলছে। সিএনজি ধর্মঘট চলছে, আমরা জানি। এটা একটুখানি জেনে নিই। ধর্মঘটে চালকদের সায় নেই, সিএনজি অটোর মেয়াদ 15 বছর করা হচ্ছে, প্রজ্ঞাপন, এটাই। আর কর্তৃপক্ষের আশ্বাস, পরিবহন ধর্মঘট স্থগিত, এটা বলছে দৈনিক জনকণ্ঠ। আজকে টিনা যে কথাটা শুরু করেছিল এবং নিরাপদ মাতৃত্ব দিবস আজ, এবং সেটাকে ঘিরে দৈনিক ইত্তেফাক একটা সচিত্র প্রতিবেদন দিয়েছে। এখানে দর্শকদেরকে একটু দেখিয়ে রাখছি যে একটা সুস্থ শিশুকে দেখা যাচ্ছে, একটা সুস্থ শিশুর হাসি দেখা যাচ্ছে, মানে ওর হাসি দেখে বোঝা যাচ্ছে যে সে সুস্থ। কিন্তু এখানে যে বিষয়টি সেটা কিন্তু একদমই হতাশাজনক। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ভাসমান মা এবং নবজাতক, এবং এখনও ফুটপাতে জন্ম দেন অনেকেই। খুব নির্মম সত্য এটাই যে ফুটপাতেও এখনও
শিশুর জন্ম হচ্ছে এবং সেই জায়গাটিতে খুব গুরুত্ব সহকারে একটা লিখেছে। তিস্তার পানি এবং ছিটমহল সমস্যা নিরসনে আশ্বাস, শিরিন শারমিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক, এটিকেও খুব গুরুত্বের সাথে ছেপেছে দৈনিক ইত্তেফাক। তোমার কাছে কি আছে? আচ্ছা, এরপরে আমার কাছে রয়েছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার প্রথমেই আবারও নদী নিয়ে শিরোনাম করলো ডেইলি স্টার। ডেইলি স্টার করেছে রিভার ওয়ের, রিভারের পর একটা কমা দিয়ে ওয়ের তারা জিজ্ঞেস করছে। এর নিচে যেটা করেছে ওটা বলছে ক্লাইমেট চেঞ্জ আপসেটস লাইফ লাইভলিহুড লাইক মেজর রিভার্স ফলোয়িং বিলো ইউজুয়াল লেভেল, ফ্লোয়িং বিলো ইউজুয়াল লেভেল। আচ্ছা, মানে যেইটুকুন হওয়া উচিত তার থেকে অনেক নিচে স্তর নেমে গেছে, সেটা বলছে মেজর রিভার্স ফ্লোয়িং বিলো ইউজুয়াল লেভেল, এটাই শিরোনাম করেছে। এই তো ব্যাস। একটা কথা কি টিনা, হ্যাঁ। এটা একটু ভালো কথা, পজিটিভ কথা। সারা বিশ্বে যে শিশু মৃত্যুর হার এর সবচেয়ে কম কিন্তু বাংলাদেশে, এবং এই বাংলাদেশ কিন্তু পুরস্কৃত হয়েছে ব্যাপারটাতে। হ্যাঁ, বাংলাদেশ সরকার পুরস্কৃত হয়েছে, এজন্য আমি জানি আজমির, আমাদের দর্শকদেরও জানিয়ে রাখছি একটু। হ্যাঁ, তো বাংলাদেশ আমরা জানি যে খুব বেশি মানে সবাই সুশিক্ষিত বা উচ্চ শিক্ষিত না, কিন্তু তারপরেও মোটামুটি সচেতনতা বাড়ছে, এবং সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন এনজিও, সরকার, ব্যক্তিগত উদ্যোগে মানুষকে সচেতন করছে, এবং এর ফলাফলে কিন্তু আজকে এই অবস্থা। তারপরেও যেটা বললাম যে আমরা একজন মায়েরও, একটা শিশুরও মৃত্যু চাই না। হ্যাঁ, তারপরও আমি একটুখানি বলি, আজমির যেটা বললো এটা খুবই মানে সচেতনতা বাড়ছে, খুবই পজিটিভ কথা আমাদের জন্য যে সচেতনতা বাড়ছে, শিশু মৃত্যুর হার কমেছে। তারপরেও কিন্তু আমি বলবো আজমির, এখনো পর্যন্ত আমাদের দেশে মাত্র 21% মা দক্ষ হাতে তার সন্তানকে ভূমিষ্ঠ করতে পারেন, বাকিরা কিন্তু পারে না। আর তার জন্যও হচ্ছে গিয়ে কিন্তু শিশু মৃত্যুর হার আগের থেকে কমেছে, একদম কিন্তু কমে যায়নি। সেটাই, আমারও সেটাই মনে হয়। এবং একই সাথে দর্শকদেরকে এটা বলবো যে দর্শক, শুধুমাত্র যে আমাদের এই ব্যাপারগুলো মেয়েরা বা মায়েরাই শুনবেন তা না, পরিবারের একজন সচেতন সদস্য হিসাবে পুরুষরাও কিন্তু সমান গুরুত্বের সাথে ব্যাপারটা শুনবেন, কারণ আপনার পরিবারে নিশ্চয়ই নারী সদস্য রয়েছে। যাই হোক, আমাদের আড্ডা কিন্তু চলছে, আমাদের আড্ডা চলবে। আমরা কি একটা ব্রেকে যাব? গুরুত্বপূর্ণ গল্প চলবে আমাদের, যার সাথে সাথে বিভিন্ন রকম তথ্য থাকবে, যেটা আমাদের দেশবাসীর জন্য খুবই দরকার। কারণ সেটাই, হ্যাঁ, এবং আমাদের একটা ব্রেকের সময়, বিরতির সময় হয়ে গেছে। হ্যাঁ, বিরতি নিয়ে নাও। হ্যাঁ, আমি বলবো। আচ্ছা, আমি বলে দিচ্ছি দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেল, তো বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে আমাদের সাথে আমাদের অতিথি থাকছেন, তাই কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের সাথে, আমাদের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে। কথা বলছিলাম নিরাপদ মাতৃত্ব দিবস নিয়ে। আসলে একজন নারীর পূর্ণতা আসে কিন্তু তার মাতৃত্বে, আর যেসব ধাপ পেরিয়ে একজন মাকে তার সন্তানের জন্ম দিতে হয়, সেই পুরোটা সময়ে সচেতনতার অভাবে কিন্তু অনেক মা, এবং তার শুধু মাই না, নবজাতক শিশুও ঝুঁকির মুখে পড়ে যায়। তাই নিরাপদ মাতৃত্ব সম্পর্কে করণীয়গুলো জানতে বা জানাতে, আপনাদের জানাতে আজ আমাদের সাথে রয়েছেন ডক্টর হালিদা হানম আক্তার। উনি হচ্ছেন চিফ অফ পার্টি NHSDP এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সরাসরি চলে যাই ওনার সাথে, ওনার মুখ থেকে শুনবো আমাদের কি কি করণীয় রয়েছে। আমন্ত্রণ আপনাকে ডক্টর, আমাদের শুভ সকাল। আচ্ছা, শুরুতেই যেটা একটুখানি জানতে চাই, আজ নিরাপদ মাতৃত্ব দিবস পালন করছি আমরা, এত বছর ধরে পালন করে আসছি। নিরাপদ মাতৃত্ব বলতে আসলে আমরা কি বুঝি? এটা খুব সুন্দর প্রশ্ন। আমরা যেটা বুঝি যে নিরাপদ মাতৃত্বটা হলো মা যখন গর্ভধারণ করেন এবং সেটা উনি শেষ পর্যন্ত নিরাপত্তার সঙ্গে মা এর গর্ভের সময়টা উনি পার হন, প্রসবটাও নিরাপদ হবে এবং মা এবং শিশু দুজনেই সুস্থ থাকবেন। ঠিক নিরাপদ মাতৃত্ব বলতে এটাই আমরা বুঝি। তবে এখন আপনি প্রশ্ন করতে পারেন আপদটা কি, কেন এটাকে আমরা বলছি নিরাপদ। হ্যাঁ, আপদগুলো সম্বন্ধে আসলে আমাদের বেশি করে জ্ঞান থাকা দরকার। কেন এগুলো হলো জটিলতা। কেন গর্ভটা আমরা যতই স্বাভাবিক মনে করি, কিন্তু গর্ভটা একটা
অস্বাভাবিক জিনিস, কিন্তু একটা মায়ের একটা শরীর নিয়ে একটা মানুষ থাকে, সেখানে দুটো শরীর তার শরীরের মধ্যে আসলো এবং সেটাকে সে 9 মাস ধরে প্রতিপালন করবে। এবং শিশুটা প্রতি মাসে মাসে ক্ষণে ক্ষণে সে বড় হবে, সুস্থ হবে, তার যতখানি ওজন নেওয়া দরকার ততখানি নেবে এবং অন্য কোনো ধরনের জটিলতা হবে না। এবং আমরা জানি অনেক ধরনের রোগ প্রতিরোধ করতে হয়, যেটা গর্ভাবস্থায় সেবার মাধ্যমে এই রোগটা পাবে। সুতরাং এই জটিলতাগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। যেমন আমরা জানি যে এক্লাম্পসিয়া হতে পারে, খিঁচুনি হতে পারে। যেমন আমি যদি টিকাগুলো না দেই তাহলে ধনুষ্টঙ্কার হতে পারে, মায়ের ধনুষ্টঙ্কার হতে পারে, সন্তানের ধনুষ্টঙ্কার হতে পারে। আবার অনেক সময় আমরা জানি যে ব্লাড প্রেশার বেড়ে যায় গর্ভের কারণে, এক্লাম্পসিয়া হতে পারে, প্রি এক্লাম্পসিয়া হতে পারে। তা আমি যদি চেক আপ না করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার ব্লাড প্রেশার বাড়ছে, আমার পেশাবের মধ্যে ইউরিন চলে আসছে, কিডনিতে সমস্যা হচ্ছে। এগুলো কিন্তু হতে পারে এবং স্বাভাবিকভাবেই হতে পারে, যার জন্য আমরা বলি যে আমাদেরকে প্রসব পূর্ববর্তী সেবা নিতে হবে। 4টা অ্যান্টিনেটাল কেয়ার আমাদের নিতে হবে, যেখানে মাকে সার্বিকভাবে পরীক্ষা করা হবে, তার ব্লাড প্রেশার চেক করা হবে, যাতে কোনো সমস্যা না থাকে। আর যদি সমস্যা ধরা পড়ে তাহলে তাকে সেবা দিতে হবে। আর যে তার যেসব টিকাগুলো নিতে হবে, ধনুষ্টঙ্কারের টিকা, সেটা সে নেবে। সুতরাং 4টা অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া এবং ভূমিষ্ঠ হওয়াটা, ওটা একটা সন্তান প্রসবটা কিন্তু একটা বড় একটা জটিল সময় মায়ের জীবনের। এই জটিলতাটা যেন তার না হয়। যেমন আমরা জানি যে আগে কি হতো, দায়ী যাদের প্রশিক্ষণ ছিল না তারা ডেলিভারি করাতো। আজও কিন্তু বাড়িতে 70% ডেলিভারি বাড়িতে হয়, আমরা যদি অনেকখানি এগিয়ে গেছি। কিন্তু বাড়িতে তো আর হাসপাতাল নাই, ডাক্তার নাই। তার মানে কি, হয় বাড়ির লোকজন করছে, অথবা প্রতিবেশী করছে, অথবা যার প্রশিক্ষণ নেই এরকম একজন মহিলা ডেলিভারি করাচ্ছেন। কিন্তু আমরা আজকে কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে প্রশিক্ষণপ্রাপ্ত একটা ব্যক্তি ডেলিভারি করুক, যাতে তার জটিলতা যদি হয় তাহলে জটিলতাতে সে নিরূপণ করতে পারবে, হ্যাঁ এইটা কমপ্লিকেশন হচ্ছে, তাহলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে, যা বন্দোবস্ত করতে হয় সেটা করতে হবে। রক্তের দরকার হলে হতে পারে, প্রসবের আগে ব্লিডিং হতে পারে, খিঁচুনি হতে পারে। এই যে জটিলতাগুলো তাড়াতাড়ি করে ধরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তার সবকিছু সরঞ্জাম তৈরি করা। এই যে আপদগুলো, এগুলোর থেকে যেন মাটা নিরাপদ থাকে এবং সন্তানটা, মা এবং সন্তান সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুস্থ থাকতে পারে। এটাই আসলে নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি। সেই সূত্র ধরেই জানতে চাচ্ছি যে প্রতি বছর তো একটা বিষয়, একটা প্রতিপাদ্য বিষয় থাকে, একটা স্লোগান থাকে। এবারের স্লোগানটা হচ্ছে আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি। তো এই বছর আপনাদের কি করণীয় বা আপনাদের প্ল্যানগুলো কি, যে এবছর 2014-তে আপনারা কি করবেন এই সুস্থ রাখতে মাকে? আমি আমার প্রতিষ্ঠানের কথাই বলি। আপনি আমার পরিচয় দিয়েছেন, কিন্তু আরেকটু বলতে হবে, যেটা যে আমি চিফ অফ পার্টি এবং আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউএসএআইডি ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট। এই কারণে যে ইউএসএআইডি এবং আমেরিকান জনগণ এটার জন্য তাদের ট্যাক্স থেকে এটার অর্থায়ন করা হচ্ছে এবং সেই সঙ্গে আমাদের কাজ এবং এর সঙ্গে সম্পৃক্ততা আর একটু বাড়াবার জন্য ডিএফআইডি এটার অর্থায়ন করছে। সুতরাং তাদেরকে অ্যাকনলেজ করা আমাদের প্রয়োজন। এইটার মাধ্যমে আমি একটু আমার বর্তমান কাজের ধরনটা বলি। সেটা হলো এই যে এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এই প্রজেক্টটা সারা দেশে সূর্যের হাসি লোগো নিয়ে বিরাজ করছে। সূর্যের হাসি, আপনি একটু আগে সূর্যের হাসির কথা বলেছেন ইন্ট্রোতে। সূর্যের হাসি ক্লিনিক আমাদের সারা দেশে প্রায় 350টা আছে এবং 26টা ন্যাশনাল এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটাকে ম্যানেজ করছে। আর এটা এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এটা অর্থায়নের মাধ্যমে তাদেরকে এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদের গুণগত মান নিয়ে আসার জন্য এবং সেবাটা যেন সার্বিক হয়, এই জিনিসগুলো আমরা এনশিওর করে থাকি। আমরা আরেকটা যেটা বলে থাকি সেটা হলো এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ, যেটা সরকারও দিচ্ছে, ইএসপি, এবং তার মধ্যে মায়ের সেবা এটা একটা বড় একটা অংশ। সুতরাং আমরা খুবই সরকারের খুব কাছাকাছি থেকে আমরা এই মা ও শিশু স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য এবং স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কাছাকাছি কাজ করে যাচ্ছি। আমি আর একটু কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই এইভাবে, যে আমরা 4টা অ্যান্টিনেটাল, মা যখন গর্ভবতী, আমাদের যে এলাকা সরকার দিয়ে দেয় ওই এলাকায় আমরা মাদের যে যারা গর্ভবতী হচ্ছেন তাদেরকে আমরা রেজিস্টার করে নিই, করে তাদেরকে 4টা এএনসি আমরা দেওয়ার প্ল্যান করছি এবং এটা 5 বছরের প্রজেক্ট এবং আমরা 5 বছরে 1 কোটি মাকে আমরা কিন্তু সেবা দেব এই গর্ভবতীর সময়ে।
সুতরাং 1 কোটি সেবা আমরা দেব, এরকম একটা আমাদের পরিকল্পনাতে আছে। সুতরাং ওই এলাকায় কোনো গর্ভবতী মা যেন বাদ না যায়, এটাকে আমরা এনশিওর করব। আচ্ছা, এখানে একটুখানি আমি জিজ্ঞেস করতে চাই, যেরকম ধরেন আমাদের মায়ের মৃত্যুর হার যদি বলি বা শিশু মৃত্যুর, একদম নবজাতকের মৃত্যুর হার যদি বলি, এটা কিন্তু যে কোনো নগরের থেকে মফস্বলে অনেক বেশি। কারণ যেহেতু সিটি টাউনে আমাদের সবার হাতের কাছে ক্লিনিক আছে, হসপিটাল আছে, তারা একটুখানি শিক্ষার হার বেশি থাকে, সবাই সচেতন থাকে মোটামুটি। মফস্বলে কিন্তু এখনো অবধি ওই কেয়ারটা পায় না একজন মা, কিংবা চট করে হয়তো একজন মায়ের লেবার পেইন হলো, কিংবা লেবার পেইন তো অনেক পরের কথা, তার আগেও যদি ওই 7-8 মাসের কথা বলি, যে অসুস্থ ফিল করছে কিন্তু চট করে হয়তো তার হাতের কাছে যাওয়ার জন্য কোথাও থাকে না। তো এই সময়টা আসলে একজন মায়ের জন্য কি করণীয়, সুস্থ থাকবে কি করে, বা মফস্বলের ব্যাপারটাকে যদি একটুখানি ফোকাস করে বলেন, যে তারা বেসিক্যালি হাতের কাছে যা যা অ্যাভেলেবল সেটা মেনে কি করবে? আমরা যেটা করে থাকি, আমাদের গ্রাম পর্যায়ে মহিলা কর্মী আছে, হ্যাঁ, তারা অলমোস্ট ভলান্টিয়ার। আমরা যে অনেক টাকা দিয়ে তাদেরকে রাখি তা না, তারা অনেকখানি নিজের সময় দিয়ে তার এলাকাতে, আর তাদেরকে আমরা সিএসপি বলে থাকি, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার। তার আন্ডারে যে 250 বা 300 বাড়ি আছে, ওখানে যেসব মারা গর্ভবতী হয় তাদেরকে তারা মোটিভেট করে ক্লিনিকে নিয়ে আসে কেয়ারের জন্য। পরিবারকে তারা বোঝায়, স্বামীকে নিয়ে আসার চেষ্টা করে, কেন ওরা যখন আসে তখন আমরা স্বামীকেও কাউন্সিলিং করি যে তার কি কর্তব্য, তার কি রেসপন্সিবিলিটি। শাশুড়ি যদি আসেন তাকেও আমরা বুঝাই তার কি রেসপন্সিবিলিটি। এটা হলো অ্যান্টিনেটাল কেয়ারের সময়। এবং অ্যান্টিনেটাল কেয়ারের সময় মাকে সব রকম প্রস্তুতি আমরা দিয়ে দিই। আপনারা একটা জিনিস জানবেন যে আমরা বলে থাকি বার্থ প্রিপেয়ারনেস কার্ড, মানে সে প্রসবটার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই কার্ডটা করে দিই। সেই কার্ডের মধ্যে অনেকগুলো জিনিস আছে। একটা হলো মায়ের ব্যাংক, আমরা একটা ব্যাংক, আমরা একটা সিএসআর এর মাধ্যমে ব্যাংকও নিয়েছি, এবং গর্ভবতী মা আসলে তাকে আমরা ব্যাংকটা খুবই স্বল্প মূল্যে দিয়ে থাকি, যারা গরিব তাদেরকে বিনামূল্যেই দেই। এটার মূল উদ্দেশ্য হলো যে সে পয়সা জমাবে, যাতে তার গর্ভের সময় শেষের দিকে বা প্রসবের সময় যে পয়সার দরকার হতে পারে সেটা ওখান থেকে নিয়ে এসে করবে। যেমন ধরেন হঠাৎ করে ব্লিডিং হলো, তাকে অ্যাম্বুলেন্স নিয়ে ক্লিনিকে যেতে হবে, কি একটা ইমার্জেন্সি ডাক্তার রাখতে হবে, কি ভ্যান ভাড়া করেও যেতে হলে তার তো ক্যাশ লাগবে, বাড়িতে ক্যাশ থাকে না। এইসব বিপদের সময়ের জন্য তার একটা পয়সার দরকার, এটা গেল একটা। আরেকটা হলো আমরা ব্লাড গ্রুপিং করি আত্মীয়র মধ্যে থেকে, যাতে মায়ের সঙ্গে ব্লাড গ্রুপটা ম্যাচ করে যদি ব্লিডিং এ হয়ে যায় বেশি বা ব্লাডের দরকার হয়, সিজার করার দরকার হয়, তখন ওই ব্যক্তির ফোন নাম্বারও রাখা হয় এবং ওইটা মাকে দিয়ে দেওয়া হয় যে যখন তোমার ব্লাডের দরকার হবে তাকে তুমি ফোন করবে, করে তুমি তাকে সঙ্গে নিয়ে যাবে। এটা গেল একটা। আরেকটা হলো যে আমাদের কিন্তু যে 350টা ক্লিনিকের কথা বলছি, তার মধ্যে প্রায় 55টা আছে যেখানে ডেলিভারি হয়, অন্যগুলোতে কিন্তু ডেলিভারি হয় না। তাহলে গ্রামে, শহরে, উপশহরে, হ্যাঁ, গ্রামেও আছে কিছু কিছু জায়গায়। এবং তাহলে কি হবে, তাকে তো রেফার করতে হবে এমন একটা জায়গায় যেখানে সিজার হতে পারে, সিজারিয়ান সেকশন। সেজন্য আমরা ওই রেফারেল সেন্টারের ফোন নাম্বারও তাদেরকে দিয়ে দিই, অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার। মানে মাকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করা হয় যে যাতে কোনো জটিলতা হলে সে যেন ওখানে যেতে পারে। এটা একটা বড় জিনিস করেছি। আরেকটা আমরা প্রিপারেশন নিচ্ছি, হয়ে গেছে, সেটা যে গ্রাম পর্যায়ে আপনি যেটা বললেন যে গ্রামে আমাদের সূর্যের হাসি সহযোগী গ্রুপ আছে, ওখানকার এলিটদের নিয়ে, প্লাস কর্মী আছে এবং পরিবার। এইটা নিয়ে আমরা 3 দিনের পাহারা এরকম একটা স্লোগান আমরা করেছি, যে প্রসব ব্যথা ওঠার পরে মাকে 3 দিন পাহারা দেবে, যাতে কোনো জটিলতা হলে কোথায় নিয়ে যেতে হবে বলা আছে, সে যেন অবহেলায় থেকে মরে না যায়, তার মৃত্যু থেকে তাকে বাঁচাতে হবে, তার সন্তানকে বাঁচাতে হবে। এই যে পাহারাটা একটা বিরাট সচেতনতার ব্যাপার। যে কি ব্যাপার, সূর্যের হাসি বলছে পাহারা দিতে, কেন পাহারা দিব, তাহলে নিশ্চয়ই জটিলতা হবে। তো এই যে সচেতনতা, এটা কিন্তু বিরাট সচেতনতা। ছোট্ট একটা কথা কিন্তু অনেক সচেতন, ছোট্ট একটা মায়ের ব্যাংক, কিন্তু এটা একটা বিরাট সচেতনতা তৈরি করছে। সেই সচেতন জায়গাটাতে গিয়ে আমরা সচেতন হব সবাই মিলে, এবং আপনার কাছ থেকে আমরা আরো অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র শিখব। দর্শক, আজকে নিরাপদ মাতৃত্ব দিবস, এবং আজকে আমরা জানছি যে মায়েরা সাধারণত অনিরাপদ কেন হয় এবং সেখান থেকে পরিত্রাণের উপায় কি, এই নিয়ে আরো অনেক কথা হবে। কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি।
বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন সকালের বাংলাদেশ এবং আমরা রয়েছি আর আজকের নিরাপদ মাতৃত্ব দিবস সে বিষয়ে কথা বলছিলাম আমরা একজন চিকিৎসকের সাথে, তিনি আমাদের সাথেই আছেন। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু আর একটা বিষয়ে যাব। আপা, আপনাকে একটু বলে রাখছি যে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিন্তু বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে আমার অনেক প্রশ্ন আছে, টিনারও অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো জানবো। দর্শক, এই মুহূর্তে আমরা স্টুডিও থেকে যাচ্ছি নিউজ স্টুডিওতে জানতে সর্বশেষ নিউজ হেডলাইন্স। তানভীর আহমেদ রয়েছেন সহকর্মী, সে জানিয়ে দেবে এখন পর্যন্ত হাতে পাওয়া হেডলাইন্স। তানভীর। ধন্যবাদ আজমির, এবং সেই সাথে জানাচ্ছি শুভ সকাল। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। সকাল 6:45টার দিকে ফেনী রেল স্টেশনের কাছে একটি কার্গো ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে লাইনে সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ চালাতে কুমিল্লার লাকসাম এলাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। আজ মুন্সিগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় লঞ্চঘাট এলাকায় বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে জেলার 6টি উপজেলায় নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে এরই মধ্যে শেষ করা হয়েছে সকল প্রস্তুতি। 26 মে জনসভার অনুমতি পাওয়ার পর থেকেই শুরু হয় তোড়জোড়। দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে মুন্সিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় তোরণ নির্মাণ, ব্যানার ফেস্টুন লাগানো শুরু হয়। রাজধানীতে দ্বিতীয় দিন চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দাবি না মানলে শুক্র শনিবার ছাড়া ধর্মঘট চালিয়ে যাবার হুমকি দিয়েছেন অটোরিকশা মালিকরা। সমস্যা সমাধানে গণশুনানির দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। 2002 সালে ঢাকায় অটোরিকশা নামানোর সময় এর মেয়াদ 9 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মালিকদের চাপে তা 2 দফা বাড়িয়ে 11 বছর করা হয়। এখন তা আরও 4 বছর বাড়ানোর দাবি জানিয়েছেন মালিকরা। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানা, ওই শ্রমিক উদয়ন স্কুলের 5 তলা থেকে 6 তলা উন্নয়নের কাজ করছিলেন। এ সময় 5 তলায় থাকা মোবাইল কোম্পানি বাংলালিংকের টাওয়ার সরানোর কাজও চলছিল। বাংলালিংকের কর্মীরা তাদের কাজে সহায়তার জন্য নির্মাণ শ্রমিকদের চাপ দেয় বলে অভিযোগ করেছেন তারা। এতে ওই শ্রমিক কাজ করতে গিয়ে টাওয়ারের যন্ত্রাংশের সাথে বিদ্যুৎপৃষ্ট হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিদেশে থাকা কালো টাকা উদ্ধারে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক বিচারপতি এমবি শাহী, সিবিআই এর আইবি, ইডির শীর্ষ কর্মকর্তাদের। মন্ত্রিসভার প্রথম বৈঠকে দলীয় ইস্তেহার অনুযায়ী বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনার এই সিদ্ধান্ত হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপির হার বৃদ্ধি সহ একাধিক বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরই বিভিন্ন মন্ত্রণালয় পুনর্গঠনের কাজ শুরু করেন মোদি। বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারের কিংস 11 পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি। ইডেন গার্ডেনে আজ বিকেল 4টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আজও বৃষ্টি থাকলে কমপক্ষে 5 ওভার করে হবে ম্যাচ। তাও যদি না হতে পারে তবে সুপার ওভারে নির্ধারিত হবে সাকিব আল হাসানদের ভাগ্য। লিগ পর্বে দুবারের মোকাবেলায় একবার করে জয় 2 দলের। এই ম্যাচের পরেই রাত 8টায় অনুষ্ঠিত হবে মুম্বাই ও চেন্নাইয়ের মধ্যকার ম্যাচটি। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমিরের কাছে। আজমির। তানভীর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জেনে নিলাম, আপনি জানিয়ে দিলেন। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে, যেখানে ছিলাম আমরা। ম্যাম, আমরা শুনছিলাম যে সূর্যের হাসি থেকে 3 দিনের পাহারা বলে যেটা বলা হয় ওরা করে থাকে মায়ের কেয়ার নেওয়ার জন্য। এখানে একটুখানি আমি জানতে চাই, এটা হলো সূর্যের হাসির তরফ থেকে ওরা করে থাকে। এবার মফস্বলে যারা থাকে ওরা কেমন করে জানবে যে এই এই অসুবিধাগুলো হলে আমরা ওদেরকে নক করব? সেই জানানোটার জন্য কি উদ্যোগ? 3 দিনের পাহারা যেটা বলা হলো, এটা প্রসবের সময়, কিন্তু গর্ভাবস্থায় মাকে সুস্থ থাকতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা জানাবার কথা আপনি বলছেন। আমরা যেটা চালু করেছি প্রোগ্রামের ভেতরে, সেটা হলো যে মাকে ফোন করে
তার ফোন নাম্বার আমরা রাখি, নাম ঠিকানা রাখি, রেখে তার অ্যান্টিনেটাল কেয়ারের যখন সময় আসে তাকে ফোন করে জানানো যে আপনার প্রথম দ্বিতীয় অ্যান্টিনেটালের সময় হয়েছে, তৃতীয় অ্যান্টিনেটালের সময় করে তাকে আমরা রিমাইন্ড করছি এবং তাকে আসতে বলছি। আরেকটা জিনিস খুব সুন্দর করেছে এবং সেটা সবার আগে, যে মায়ের যে যখন মা আসেন অ্যান্টিনেটাল কেয়ারে, তার আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে কবে হিসাব করে কবে তার ডেলিভারি হতে পারে এরকম একটা ডেট তাকেও দেওয়া হয়, আমাদের ক্লিনিকেও আমরা রাখি। তো ক্লিনিকের কর্মীরা যেটা করে যে 2 মাস, মনে করেন মে এবং জুন, 2 মাসে কার কার ডেলিভারি হবে তার ডেটগুলো লেখা থাকে, ফোন নাম্বার লেখা থাকে, নাম লেখা থাকে। ওর যে ডেট আছে ওই ডেটে তাকে ফোন করা হয় তার বাসায়। ফোন করে বলা হয় আপা কেমন আছেন। অনেক সময় সে অসুস্থ থাকলে স্বামী ধরে বলে খুবই খুশি হয় যে আপনারা ক্লিনিক থেকে আমাদের খবর নিচ্ছেন, আমরা ভীষণ আপ্লুত, ভীষণ খুশি। তারপরে ফোনটা নিয়ে ওয়াইফের কাছে দেয়, দেখো তোমাকে ক্লিনিক থেকে ফোন করছে। এই যে ফোন করাতে প্রোভাইডার এবং ক্লায়েন্টের যে সম্পর্কটা, এটা এত গভীর হয়ে যায় এবং তারা খুবই খুশি হয় এবং তারপরে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে আসে। এই যে তার বিপদের সময় আমরা ক্লিনিক থেকে খবর নিচ্ছি, এটা একটা বিরাট আত্মীয়তা তৈরি করে এবং এটার সুফল আমরা অনেক দেখছি এবং বাড়ির লোকও খুব সচেতন হয়, তাই তো ক্লিনিক থেকে ফোন করছে। তবে আপনার কথা যেটা উত্তর হলো যে আমরা ফোন করে জানাই এবং তারা যখন আসে তখন সঙ্গে যারা আসে তাদেরকে আমরা সব কথা বলি। আচ্ছা, কিন্তু এটা তো গেল আপনারা যখন খোঁজটা নিচ্ছেন, ওই টাইমগুলো যখন হচ্ছে, তার মাঝখানের কোনো সময় যদি ওরা অসুস্থ হয়, ওরা নক করতে পারে? হ্যাঁ, ওরা যে কোনো সময় আসতে পারে, ওরা যে কোনো সময় আসতে পারে, ওইভাবে বলা থাকে। তাদেরকে আমরা অ্যাডভাইস করি কি করতে হবে, খাবে কিভাবে, নিজের সাবধান থাকবে, স্বাস্থ্য রক্ষা করবে কিভাবে, মা কতখানি বিশ্রাম নেবে, পরিবারের কি এখানে কর্তব্য সেটাও বলা হচ্ছে। স্বামী আসলে আমি যেটা বলি যে স্বামীকে সহ এক্সামিনেশন রুমে নিয়ে যাও, স্বামীকে পেটে হাত দিয়ে দেখাও যে বাচ্চা নড়ছে, এই যে বাচ্চার হাঁটুটা, তাহলে কি হবে স্বামীর যে আরো রেসপন্সিবিলিটি সেটা আরেকটু বাড়বে, বুঝতে পারবেন তিনি, এবং বুঝতে পারবে যে তাকে রেসপন্স। আগে কি হতো, মা প্রসবে আছে, স্বামী যাচ্ছে কাজ করতে, এখন কিন্তু তা দেখবেন না। আর যত এডুকেটেড ফ্যামিলি তারা কিন্তু আরো বেশি সচেতন। হ্যাঁ, এই যে মাতৃমৃত্যু আমাদের দেশে কমে এসছে, এডুকেটেড যারা তাদের মধ্যে অনেক বেশি কমে এসছে। আমরা এটা নিয়ে হয়তো আরেকটু কথা বলবো, তবে তার আগে আমাদের আরো একজন সহকর্মী আছে, উনি আমাদেরকে কিছু জানাতে চাইছেন। তার আগে দর্শকদের একটুখানি আমি বলে নিচ্ছি। দর্শক, ম্যাম যেটা এক্ষুনি বললেন যে আমরা হচ্ছে ফোন করে এই টাইমটা যেটা উনি বললেন, টাইমটার কিছু একটা নাম ছিল মেডিকেল টার্মে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। না, তার আগে ওই যে চেকআপের জন্য অ্যান্টিনেটাল কেয়ার, আমি জানি না তো মেডিকেল টার্মস, এএনসি বলি আমরা। আচ্ছা, এই সময়ে যখন মেডিকেল থেকে নয়, ক্লিনিক থেকে খবর নেওয়া হয়। তাছাড়াও যেটা করতে পারেন, তারাও যদি অসুস্থ থাকেন তারাও ফোন করে নক করতে পারেন যে আমি অসুস্থ। এখানে একটা ভালো উদ্যোগের কথা বলে রাখি, আমাদের দেশের হবিগঞ্জে একজন MBBS ডক্টর ছিলেন, যার খুব একটা ভালো উদ্যোগ ছিল। উনি ফোন সার্ভিস চালু করেছিলেন, যে তার নাম্বারটা সবাইকে দিয়ে রাখতেন, যে কোনো মা যদি অসুস্থ হয় তাকে যেন নক করে, তাকে নক করলে সে ওই সময় ফোনের মধ্যে বা নিজে যাওয়া যদি সম্ভব হয়, এফোর্ট করা, সেখানে নিজে গিয়ে ওর সলিউশনটা বের করে দেওয়ার জন্য। এই জন্যে উনি মিলেন্ডা গেটস ফাউন্ডেশন, যেটা হচ্ছে বিল গেটসের একটা ফাউন্ডেশন, এখান থেকে উনি পুরস্কৃত হয়েছিলেন। খুব ভালো উদ্যোগ ছিল এটা। তো এটা যদি দর্শকরা যারা শুনে থাকেন, এদের মধ্যে যারা ডক্টর রয়েছেন, তারাও যদি, বিশেষ করে আমি একটুখানি মফস্বলের দিকে আজকে এমফেসাইজ করতে চাই, তারা যদি এই সার্ভিসটা চালু করতে পারেন ভীষণ ভালো হয় আমাদের সব মায়েদের জন্য এবং সন্তানদের জন্য। এবার যেখানে ফিরছিলাম, আমরা আরেকজন সহকর্মীর কাছে যেতে চাই, যিনি খুলনায় রয়েছেন, আমাদেরকে কিছু জানাতে চাইছেন। ওখান থেকে দেখি খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী কনক রহমান, তার কাছ থেকে শুনে নি তিনি কি জানাতে চাইছেন। কনক, শুভ সকাল। এবং আজকের এই দিনে পৃথিবীর সকল মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আসলে আমি এখন খুলনা শহরের ছোট মির্জাপুর এলাকায় যে মা ও শিশু যে কল্যাণ কেন্দ্র রয়েছে, সেই কল্যাণ কেন্দ্রে আমরা এখন অবস্থান করছি। আসলে এই কল্যাণ কেন্দ্রে মোট আসন সংখ্যা হচ্ছে 20টি। তবে এখন আসলে একজন মা এখানে ভর্তি রয়েছেন, যিনি 1 মাস 3 দিন আগে একটি সন্তানের তিনি জন্ম দিয়েছেন। এছাড়া একজন সিজারিয়ান রোগী আছেন এবং আরেকজন সাধারণ একটা রোগী আছেন। মোট কথা এখানে পরিবেশ এখানকার আসলে অনেকটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি।
তো একটু আমরা আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই যে মা এবং তার সন্তান যেটা ভূমিষ্ঠ হয়েছে 1 মাস 3 দিন আগে, কেমন আছেন সেই মা, বা ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটার কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে কিনা, বা এই বিষয়ে আসলে সরাসরি একটু আমরা মার সাথে কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনার শিশুটি কেমন আছে? ভালো আছে। আমরা জানতে পারলাম যে একটু সমস্যা দেখা দিয়েছিল, এখন তার অবস্থাটা কেমন, বা ডাক্তাররা কি ঠিক মতো পরিচর্যা করছেন কিনা? ঠিক মতো পরিচর্যা করছে, আগের থেকে ভালো। আবার ট্রেনিং গেছিল, সেই জন্যই কিছুদিন দেরি হলো। শিশুটির নাম কি রেখেছেন আপনি? সুমিত হালদার। সুমিত হালদার। আর এমনি এখন আসলে ওর শারীরিক অবস্থা কি, মানে স্বাভাবিকভাবে যেরকম শিশু জন্ম নেওয়ার পর আমরা দেখতে পারি যে প্রস্রাব বা পায়খানাতে সমস্যা হতে পারে, বা অনেক সময় মার দুধ খেতে সমস্যা হয়, সেই দিক থেকে কি তার কি কোনো সমস্যা হচ্ছে? না, সেদিক থেকে কোনো সমস্যা নেই। আমরা সুমিতের মার কথা শুনলাম, আমরা সুমিতকে দেখতে পাচ্ছি। আসলে মাতৃত্বকালীন আজকের এই দিনে এই যে দৃশ্যটি, যে মায়ের কোলটি হচ্ছে শিশুদের সন্তানদের জন্য সবচেয়ে নিরাপদ একটি জায়গা, সেই জায়গাটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আসলে একটা অভূতপূর্ব দৃশ্য কিন্তু এখানে অবতরণ হয়েছে, যে আমরা যেটা বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তো আসলে আমরা এখন একটু কথা বলবো যে এখানকার যিনি মেডিকেল অফিসার রয়েছেন ডক্টর রগনারা, তার কাছে আসলে আমরা একটু জানার চেষ্টা করব যে এই হাসপাতালে আসলে এটা তো সরকারি একটি হাসপাতাল, সরকারি হাসপাতাল বলতেই কিছু না কিছু সমস্যা আমরা বিভিন্ন সময় দেখতে পারি। তো আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে আসলে এই হাসপাতালে মানে আপনাদেরকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, বা রোগী এবং শিশুদের কি কোনো সমস্যা পড়তে হয় কি না? আমাদের সীমাবদ্ধতা আছে সব কিছুরই, যেমন জনবল। আমি প্রথমেই বলবো যে আমরা প্রাণকেন্দ্রে যে হাসপাতালে সার্ভিস দিচ্ছি, আমরা একাগ্রচিত্তে এখানে সার্ভিস দিচ্ছি, কিন্তু আমাদের জনবলের কিছু সমস্যা আছে। আর সরকারি হাসপাতালগুলোতে যেমন থাকে, কিছু যে কন্টিজেন্সির সমস্যা থাকে, রুগীর তুলনায় সেটা অপ্রতুল, এটাই আমাদের কাছে সমস্যা। একটি বিষয় আপনার কাছে আসলে জানার চেষ্টা করবো, যে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে শিশু জন্ম নেওয়ার পরে ইদানিং একটু বেশ কিছু রোগের প্রাদুর্ভাব আমরা দেখতে পারি, যেমন ডায়াবেটিক্স আছে, তারপরে জন্ডিস রোগ হয়। আসলে এইসব রোগগুলো কেন হয়, বা এ থেকে আপনারা কি মাদেরকে বা শিশুদেরকে কিভাবে পরিচর্যা দিয়ে থাকেন, বা পরবর্তীতে মানে জন্ম নেওয়ার পরে তাদেরকে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? দেখা যায় যে প্রায় 50% বাচ্চাই মানে জন্মগতভাবেই এটা ফিজিওলজিক্যাল জন্ডিস, যেটা দেখা যায় যে ফিজিওলজিক্যাল জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র আমরা যদি মাকে একটু কাউন্সিলিং করি যে এটা স্বাভাবিক বাচ্চাদের থাকে, এটা 2 সপ্তাহ পরেই ঠিক হয়ে যাবে। মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, প্লাস হলো যে একটু সকালে যে সূর্যের তাপটা একটু লাগাবে, তাহলে এটা আপনি চলে যায়। এটা মাকে কাউন্সিলিং করা হয়। আর ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয় না, কিন্তু যে মা ডায়াবেটিস থাকে তাকে আমরা যে গর্ভকালীন যে সেবা দিই, সেই সেবার সময় আমরা মাকে দেখা যায় যে আমরা ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক দিয়ে করি। আর পরবর্তীতে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরই আমরা তার ব্লাড সুগার লেভেল করে, যদি দেখি যে ডায়াবেটিস আছে আমরা পদক্ষেপ নেই, তা না হলে দেখা যায় যে ভূমিষ্ঠ হওয়ার পর সাধারণত বাচ্চার ডায়াবেটিস দেখা যায় না। এই ক্ষেত্রে সুগার কম থাকতে পারে, আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে নিই, বা আমাদের যতটুকু করার আমরা করি, অথবা আমরা রেফার করে আমরা উচ্চতর কেন্দ্রে পাঠিয়ে দিই। আরেকটি বিষয় জানার জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে যে অনেক শিশু মার দুধ পায় না আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দুধ আপনাকে অ্যাডভাইস করেন। তো আসলে ওইসব দুধ আসলে শিশুদের জন্য আসলে কতটুকু পুষ্টিদায়ক, বা ওরা কতটুকু ভাবে গ্রহণ করতে পারে শারীরিক বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে? এটা বলবো যে মানুষের বাচ্চা মায়ের দুধই খাবে, মানুষের দুধই খাবে। এইটা যদি বলা হয় যে কোনো মা দুধ দিতে সক্ষম না, এটাই আমরা বিশ্বাসী না। আমার এই হাসপাতালটা ছোট হাসপাতাল, হলো বেবি ফ্রেন্ডলি হাসপাতাল। আমরা পুরোপুরিভাবে মাকে উৎসাহিত করি এবং আমরা শিখিয়ে দিই মায়ের দুধ খাবে। আর যে বাজার যে কৌটাজাত যে দুধ পাওয়া যায়, ওইটা আসলে শিশুর জন্য একেবারে অস্বাস্থ্যকর। আমরা বলবো যে না, এটা আসলে ঠিক না, কিন্তু তারপরও বাধ্য হয়ে অনেক সময় আমাদেরকে দিতে হয়। সেটা আমার সেন্টারে আমি বলবো যে তার সংখ্যা খুবই কম। আপনাকে ধন্যবাদ। আসলে যে জিনিসটি আমরা আপা বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে মা এবং শিশু
যদি দুজনেই সুস্থ থাকে এবং গর্ভের আগে এবং গর্ভের পরে তারা যাতে সুস্থ থাকে এবং সেইখান থেকে যাতে তারা আরও তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এবং এখানে একটি পরিবেশ হচ্ছে যে এখানকার শুধু এই গর্ভকালীন সময় বা প্রসবের সময় নয়, এর পরবর্তীতেও কিন্তু এই ক্লিনিকতে বা এই সরকারি সংস্থাটিতে চিকিৎসা দেওয়া থাকে। সেক্ষেত্রে মা, সন্তান এবং এখানকার যারা দায়িত্ব আছে তাদের সাথে কিন্তু একটি নিবিড় সম্পর্ক আমরা দেখে আসছি। এই হচ্ছে মোটামুটি খুলনার সরকারি এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবস্থা। ধন্যবাদ কনক আপনাকে। আপনি একজন মাকেও দেখিয়ে দিলেন, তার কোলে সুন্দর শিশুকেও দেখিয়ে দিলেন। দেখলাম আমরা, এটা কিন্তু বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটারও চমৎকার উদাহরণ। ধন্যবাদ কনক। এনিওয়ে আমরা আবার ফিরছি ম্যামের কাছে, ম্যাম যেখানে আমরা ছিলাম। আচ্ছা, এবার একটু জানতে চাই, সূর্যের হাসির করণীয় শুনলাম বা ওই সেবাদানের কথা শুনলাম, এবার একটা ভাইটাল ইস্যুতে আসতে চাই, যেটা হচ্ছে একজন মা যখন গর্ভবতী থাকেন তার পরিবারের সহায়তা, তার পরিবারের কোঅপারেশনটা ভীষণ রকম দরকার। পরিবারের কোঅপারেশনের জন্য বাকি সদস্যরা কি করবে, তাদের কি করণীয়, এটা একটু শুনবো। আসলে এখানে এই সূর্যের হাসি ক্লিনিক অনেকভাবে কাজ করছে। আমরা জানি যে এটা একটা বড় বাধা আমাদের সংস্কার। আরেকটা জিনিস জানেন যে আমাদের দেশে অনেক কম বয়সে মেয়েদের বিয়ে হয়, তারা কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিতে পারে না, তারা পরিবারের অন্য যারা সিনিয়র মেম্বার থাকেন তাদের মুখাপেক্ষী হয়ে থাকেন। হ্যাঁ, এখানে শাশুড়ি আছে, এখানে স্বামী আছে, এখানে হয়তো শাশুড়ির বড় মেয়ে আছেন, তারা মিলে সিদ্ধান্ত নেয়। সুতরাং তাদেরকে মোটিভেট করা এবং তাদেরকে বোঝানো যে এই যে গর্ভ অবস্থায় একটা কম বয়সী মেয়ে আছে, তার কি সেবা দরকার। আমরা কিন্তু এখানে একেবারে গ্রাম পর্যায়ে গিয়ে কাজ করছি। আমরা যেটা বলেছি যে সূর্যের হাসি সহযোগী গ্রুপ, আমাদের এরা গ্রামের অভিভাবক হিসাবে কাজ করে। সূর্যের হাসির গ্রামের অভিভাবক, তাদেরকে আমরা অভিভাবক বানিয়েছি যে আপনারা এলিটস, লোকাল আপনারা গণ্যমান্য ব্যক্তি, আপনারাই আপনার স্বাস্থ্য দেখবেন। তাদেরকেও বোঝাই যে স্বাস্থ্যগত কি সমস্যা হতে পারে। একটা কম বয়সী মেয়ে গর্ভবতী হলো, তার যদি আমরা সমস্যাকে নিরূপণ না করলাম, অ্যান্টিনেটাল কেয়ার না নিলাম বা গর্ভাবস্থায় আমরা যদি কেয়ারটা না নিলাম, তাহলে তার মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে, তার সন্তানের মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে। সুতরাং এই যে একটা, আমি বলবো অবলা, মানে একটা কম বয়সী মেয়ে, তার মধ্যে সে গর্ভবতী, সে তো নড়াচড়াও করতে পারে না, সে ডিসিশন নিতে পারে না, তাকে কিন্তু প্রোটেকশন দরকার। আমরা কিন্তু একটা মুরগির বাচ্চাকে অনেক প্রোটেকশন নেই, একটা হাঁসের বাচ্চাকে প্রোটেকশন নেই, কিন্তু আমার ছেলের স্ত্রী যখন গর্ভবতী হলো, সেখানে যেন কোথায় একটা প্রোটেকশনের অভাব আমরা দেখতে পাই। আচ্ছা ম্যাম, হ্যাঁ আমাদের হাতে সময় খুব কম, কিন্তু অনেক কিছু জানার আছে। ছোট্ট করে আমরা সবগুলোর উত্তর শুনবো। জন্ডিসের কথা কনক বলছিলেন, এটা যেন না হয় তার জন্য কি করবে মায়েরা বা বাসার সবাই কিভাবে হেল্প করবে? এটা যেটা ওই ডক্টর বলছিলেন এমসিডব্লিউসির, যে এটা ফিজিওলজিক্যাল। একটা সন্তান যখন পেটের একটা এনভায়রনমেন্ট থেকে বাইরে আসে, তার আরবিসি কিছু ভেঙে যেতে পারে। এটা বাইরের আবহাওয়ার সঙ্গে একটা তার যে চেঞ্জটা হয়, প্রভাবটা হয়, সেটার জন্য হতে, এটা ফিজিওলজিক্যাল, এটা হতেই পারে। হ্যাঁ, এটা উনি যেটা বললেন এবং আমরা যেটা পড়েছি যে একটু রোদের মধ্যে বাচ্চাকে রাখলেও, আমরা কিন্তু আগে ওই যে তেল দিয়ে রোদে রাখতো, আমরা কিন্তু সবসময় হয়তো কারণ জানি তার ভিটামিন ডি দরকার, আলট্রাভায়োলেট রে দরকার, এটা হলে জন্ডিসটা ভালো, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আগে মায়ের পেট থেকে আগে যেটা হয়ে থাকে সেটা হলো ওই যে মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। আমরা কি দেখি না, ডিম খেতে পারবে না, দুধ খেতে পারবে না, তাহলে মা তো প্রোটিন পাচ্ছে না। মা প্রোটিন না পেলে তার সন্তানের হাড়ের মধ্যে মাংস লাগবে কেমন করে? একটু ছোট্ট করে বলে দেন কি খাবে মায়েরা ওই সময়টাতে? মায়েরা দুধ, ডিম, বাড়িতে তো মুরগি আছে, হাঁস আছে, ওই ডিমটা মাকে খাওয়ানো, দুধটা একটু অন্য কেউ কম খেয়ে ওই মাটাকে একটু দুধ খাওয়ানো, বেশি করে খাওয়ানো, তাকে একটু বিশ্রাম দেয়া। সে যে পরিমাণ খাচ্ছে তার থেকে, যেহেতু তার পেটে আরেকটা সন্তান আছে, আরেকটা মানুষ আছে, তার জন্য আরেকটু এক মুঠ ডাল বেশি খেলো, এক মুঠ ভাত বেশি খেলো, ওরকম একটু পরিমাণে একটু বেশি খাবে এবং গুণগত খাবারটা খাবে। এটা যেন সবাই মিলে তাকে দেওয়া হয়। শাকসবজিটা খেতে হবে নিঃসন্দেহে, শাকসবজিটা খেতে পারে। আমরা বারণ করি প্রোটিন, যেটার দাম বেশি, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, যেটা মূল্যবান খাবার, ওটাকে আমরা একটু কমাই। সেই জন্য আমার বলাটা হবে যে ডিম দুধটা তো ঘরেই হয়, একটু কষ্ট করে তাকে ডিম দুধ দিতে হবে, শাকসবজি সে খাবে সবকিছু। হ্যাঁ, শাকসবজিতে অনেক ভিটামিন আছে, ভিটামিন জাতীয় খাবার খাবে। ডক্টর আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করলেন। ইন ফিউচার হয়তো আপনার সাথে আবারও কথা হবে। আজকে আমাদের সাথে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ সব জিনিস জানলো, যেটা ভীষণ দরকার ছিল। অনেক ধন্যবাদ আমাকেও। আশা করছি আপনার কথাগুলো দর্শক খুব মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রায়োগিক দিকেও সেটা ব্যবহার করবেন। দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়ে এলো, আমাদের সাথেই থাকুন, ফিরছি।
ওয়েলকাম ব্যাক। দেখছেন যমুনা টিভির সকালের আয়োজন সকালের বাংলাদেশ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিভিন্ন রকমভাবে উৎসাহিত করার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ফেসবুকে আপনারা সেই কাজটি করছেন, এবং অনেকে আছে টিনা যারা পার্সোনালিও অনেক পরামর্শ দিচ্ছেন, হ্যাঁ, সেই সব অবশ্যই। মাহৎ প্রাণ মানুষদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা চাইলেই কিন্তু ফেসবুকে গিয়ে লিখতে পারেন কিভাবে দেখতে চান সকালের বাংলাদেশ। আমাদের ফেসবুক পেজের যে অ্যাড্রেসটি facebook.com/সকালের বাংলাদেশ, সেখানে গিয়ে আপনি আপনার মতামত লিখুন, কারণ আপনার মতামতই আমাদের প্রেরণা। একদম তাই। আর আমাদের সাথে তো রয়েইছেন, তার জন্য ধন্যবাদ দিয়ে দিল আজমির। এরপরে একটুখানি বলতে চাই, শুধুমাত্র আমাদের সাথে নয়, মানে শুধুমাত্র সকালের বাংলাদেশের সাথে নয়, যমুনার সবগুলো আয়োজনের সাথে থাকতে হবে আপনাদের। বিজ্ঞান, মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, রোবোটিক্স, কম্পিউটার, এসবের মধ্যে যারা বিনোদন খোঁজেন তাদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ভুবনের সর্বশেষ খবর আর তথ্য নিয়ে যমুনার সাপ্তাহিক আয়োজন টেক ট্রেক। বলুন তো, যদি ধ্বংস না হয় তবে 2154 সালে কি হবে পৃথিবীর অবস্থা? সেই ভবিষ্যতের পৃথিবীকে তার অ্যাভেটার মুভিতে তুলে ধরেছিলেন পরিচালক জেমস ক্যামেরন। কিন্তু কিভাবে, চলুন এক ঝলকে দেখে নেই। They can fix his spinal if you got the money. Me, I was just another dumb grunt getting sent someplace he was gonna regret. Augustine is a legend. আগামী শতাব্দীর একটি প্রাইভেট সিকিউরিটি ফোর্স সেকপস, সেখানে গবেষণা করছেন একদল বিজ্ঞানী। This is why we're here. Unobtainium. পলিফেমাস প্ল্যানেটে তারা আলফা সেঞ্চুরি সিস্টেমে কাজ করছেন। আরডিএ কলোনির ওইসব গবেষক এক কর্নেলের নেতৃত্বাধীন আনবটিনিয়াম খোঁজার জন্য জ্যাককে 10 ফুট উঁচু মানব সদৃশ প্রজাতির প্রাণী নাভি বানানো হয়। Human DNA mixed with the DNA of the এই native. প্রজাতির প্রাণীরা থাকে পান্ডোরার জঙ্গল হোমট্রিতে। জ্যাককে পাঠানো হয় পান্ডোরাতে। টেক ট্রেক দেখবেন আজ সন্ধ্যা 6:30। দর্শক টিনা বলে নিল, সো আমাদের প্রতিটা আয়োজনের সাথে থাকুন। এছাড়া আজ রাত 9:20 দেখুন পলিটিশিয়ান, ডিপ্লোম্যাট, বিজনেসম্যান, স্পোর্টস এবং মিডিয়া পার্সোনালিটি নিয়ে যমুনার সাক্ষাৎকার ভিত্তিক আউটডোর টক শো চলতে। আর আমরা প্রতিদিন একদম সকাল 7টায় শুরু করি আমাদের প্রোগ্রাম, 1 ঘন্টা থাকি আপনাদের সাথে। 7:30 থাকি আমরা, 7:30 থেকে 1 ঘন্টা আপনাদের সাথে থাকি, তাই অবশ্যই আমাদের এবং যমুনার সাথে থাকুন। তো আমরা একটুখানি শেষের পর্যায়ে, একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। অনুষ্ঠান এক্ষুনি শেষ করব আজকের মতন। তবে তার আগে বলে নিই, আজমির শুরু থেকে একটা কথা খুব বেশি করে বলছিল যে আমরা চাই না একটা মায়েরও তার প্রসবকালীন মৃত্যু হোক। তাই জন্যে আমাদের ম্যাম একটু আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে গেলেন, বলে গেলেন তার খাবার দাবারের প্রতি খেয়াল রাখতে হবে, এই সময়টা তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। এইগুলো যদি একটুখানি পরিবারের যারা সদস্য রয়েছেন তারা যদি একটুখানি মনোযোগ দিয়ে করেন, তাহলে মনে হয় আমরা আরও বেশি করে প্রত্যেকজন মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারি। এবং প্রতিটা মা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।